আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। মানব পাচার সংশ্লিষ্টতায় ড্রিম হোম ট্রাভেলসের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। জনশক্তি খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, ব্যবস্থা নেবে সরকার। এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না, নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদেরও আইনগত পদক্ষেপ নিতে হবে। নিকারের বৈঠকে বগুড়াকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব অনুমোদন। হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করেই চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। চলতি মাসেই হতে পারে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বলছেন মন্ত্রী। কমল জেট ফুয়েলের দাম। 7 জুন বসছে বাজেট অধিবেশন। করের হার বাড়বে না, বললেন অর্থ উপদেষ্টা। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের লক্ষ্য। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিপিএলে ফিক্সিং কাণ্ডে সাময়িক নিষিদ্ধ একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার ও 4 কর্মকর্তা। দায়িত্বে থাকলে জোড়াতালি দিয়ে লিগ হবে না, জানলেন তামিম। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মানব পাচারের অভিযোগে প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল। তাদের বিরুদ্ধে অভিযোগ, কর্মী পাঠানোর নামে বাংলাদেশ থেকে রাশিয়ার ভাড়াটে সৈন্য পাঠাচ্ছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিষেধাজ্ঞার কারণে জনশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, এই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান 2025 সালে 12 লাখ টাকা দেনা করে দালালের প্ররোচনায় গিয়েছিলেন রাশিয়া। কাজের কথা বলা হলেও সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ঠাঁই হয় তার। এরা আমাদেরকে বলছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে এগুলোতে থাকার জন্য, ঠিক আছে না? ওখানে নেওয়ার পর আমাদেরকে প্রতারণা বলছে যে আমাদেরকে যুদ্ধ ফেলিয়ে দিছে। ফেলে দেওয়ার পর আমরা এখানে আমি আহত হয়েছি, আমি গুলি খেয়েছি। সব হারিয়ে মাকসুদ বেঁচে ফিরলেও ফেরেননি 33 বছরের হুমায়ুন কবির। অবৈধ পথে রাশিয়া গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে নিহত হন নাটোরের সিংড়ার এই যুবক। ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হুমায়ুন ও তার দুলাভাই রহমত রাশিয়া যান বলে পরিবার জানায়। দুজনের কেউই আর ফেরেননি। প্রতারণার অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস সহ 17টি ট্রাভেল এজেন্সিকে নজরদারিতে রেখেছিল সিআইডি। এই ড্রিম হোম ট্রাভেলসকে রাশিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে 2025 সালের ফেব্রুয়ারিতে লাইসেন্স দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে এই এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত আগস্টে সেই লাইসেন্স বাতিল করে মন্ত্রণালয়। এবার মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার সেই ড্রিম হোম ট্রাভেলসের উপর নিষেধাজ্ঞা দিল। এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের সম্পদ থাকলে তাও জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। তথ্যানুসন্ধান শেষে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল। এর মধ্যে বাংলাদেশের ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের নামও আসলো। বনানীতে দেয়া ঠিকানায় গিয়ে অভিযুক্ত এই এজেন্সির কোনো হদিসই মেলেনি। বনানীর 4 নম্বর রোডের আরেকটি ঠিকানাতেও কাউকে পাওয়া যায়নি। যে ট্রাভেলসের নাম বলছেন, এটা এখানে নাই। এই নামে চিনেন না? কোন কার্যকর না, এমনকি নাইও বাইরে হলো, ওটা বারাপুর আমাদের কাছে দিয়ে দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানালেন, এ বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনাটা আমাদের কাছে প্রত্যাশিত না। এখন অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে কোন বিবেচনা অনুমোদন দেওয়া হয়েছিল বা উৎসাহিত করেছিল সেটা আমরা জানি না। ইউকের মতো দেশটা এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না, নিশ্চয়ই বড় কোনো
স্ক্যাম অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আইনগত পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ সরকারের এই নিষেধাজ্ঞায় জনশক্তি রপ্তানি খাতে প্রভাব পড়বে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পৃথিবী তো ক্রমশ ছোট হয়ে আসছে, আমাদের যারা লেখাপড়া করতে যায় তারা ঠিক মতো ভিসা পাচ্ছে না। তো সেই রকম একটা সময় যুক্তরাজ্য যখন নিষেধাজ্ঞা দেয়, যখন রাশিয়া যুদ্ধে কর্মী পাঠানোর জন্য একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নিশ্চয়ই আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এই প্রভাবটি হয়তো ইউকে ছাড়াও ইউরোপের অন্যান্য দেশেও অন্তত একটি সংস্থাকে তারা আইডেন্টিফাই করেছে, এরকম হয়তো আরো থাকতে পারে। সেই ব্যাপারে তারা একটা জিরো টলারেন্সে যাবে। একটু সতর্ক থাকতে হবে যে যারা শুধুমাত্র পড়াশোনার জন্যই যাচ্ছেন এবং পড়াশোনাই করবেন, পাশাপাশি যেটুকু তাদের কাজ করার অনুমোদন থাকে সেটুকু যদি তারা রাখতে পারেন, তবে হয়তো আমাদের কিছুটা ভাবমূর্তি আরেকটু উন্নতির জায়গায় যাবে। নিষেধাজ্ঞার এই ঝুঁকি ও নেতিবাচক প্রভাব এড়াতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া সিটি কর্পোরেশন সহ নতুন 5 উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী 3 মাস কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হবে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ বলে টিআইবিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার ও প্রধানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশে 6,14,570 একর ওয়াকফ সম্পত্তি আছে। এসব সম্পত্তি পুনরুদ্ধার ও লুটপাট বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধে সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ইফতেখারুজ্জামান জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স,
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত, এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে। এদিকে দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আস্থা ফিরেছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নিতে চায় সরকার। তবে কিভাবে, কতদিনের মধ্যে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবে তা ঠিক করবে পুলিশ ও সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সকলেই মিলে। কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে পরিবেশ ঠিক রেখে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথরকুয়ারি ইজারা দেয়া যায় কিনা তা ঠিক করতে কমিটি গঠন করা হয়। 2024 সালের কোটা সংস্কারের আন্দোলন সহিংস রূপ নিলে 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মাঠেই থেকে যায় সেনাবাহিনী, দেয়া হয় বিচারিক ক্ষমতাও। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েই নজর দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে। যৌথ বাহিনীর অভিযান সহ নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। তাই 2.5 মাসের ব্যবধানে আগের চেয়ে আস্থা ফিরেছে জনমনে, এমন মনে করেন সংশ্লিষ্টরা। ফলে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নিতে চায় সরকার। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সচিবালয়ে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রতিদিনই ধরা পড়ছে দাগী আসামিরা। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিন সুনামগঞ্জ ও সিলেট জেলার পাথরকুয়ারি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রী জানান, পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে কিভাবে সীমিত আকারে পাথরকুয়ারি ইজারা দেয়া যায় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেইটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। মন্ত্রী জানান, দুর্বৃত্তায়ন এবং সাদা পাথর লুট বন্ধেও পরামর্শ দেবে এই কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন BERC। জানা গেছে এ মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে PDB। খুচরা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে মন্তব্যের সুযোগ নেই। এদিকে সরকার লিটার প্রতি 22 টাকা দাম কমিয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ানোর পরই গুঞ্জন ওঠে বিদ্যুতের দর বৃদ্ধি নিয়ে। পরিস্থিতি যাচাইয়ে গেল মাসে গঠন করা হয় উচ্চ পর্যায়ের আহ্বায়ক কমিটি। সেই ধারাবাহিকতায় পাইকারিতে 17 থেকে 21% দাম বাড়ানোর প্রস্তাব BERC-তে পাঠিয়ে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। গেল মঙ্গলবার সেটি আমলেও নেয় কমিশনের কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 1.5 টাকা পর্যন্ত। সেই হিসেবে PDBর আয় হবে 13.5 কোটি টাকা, আর 1 টাকা 20 পয়সা দাম বাড়লে আয় হবে 10,000 কোটি টাকার মতো। যদিও খুচরায় গিয়ে হিসাবটা আর সরাসরি থাকবে না, কারণ প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 75 ইউনিটের কম অর্থাৎ খুব অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের মতোই দাম থাকবে। বাড়তি বিদ্যুৎ বিলের গ্রাহক পর্যায়ে বোঝাটা বাড়বে বেশি ব্যবহারকারীদের উপর। শতাংশের হিসাবে তারা 37 ভাগ। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা
বিআরসি কি করতেছে বিআরসি জানে, হাজারবার বললে আমি উত্তর দেবো না। আমি তোমাকে বলছি যেটা হয় নাই সেটা বলবো না। গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি টাকার। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়তে পারে 1 টাকা 38 পয়সা পর্যন্ত। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসি-কে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক। সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি, কিন্তু সে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তেলের ক্ষেত্রেও এবং বিদ্যুতের ক্ষেত্রেও, পরবর্তীতে হয়তো গ্যাসের ক্ষেত্রে আসবে। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য নিয়ে গণশুনানি হতে পারে 20 ও 21 মে। বিদায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের বদলে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেয় বিইআরসি-কে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 227 টাকা 8 পয়সা থেকে কমিয়ে 205 টাকা 45 পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে লিটারে দাম কমেছে 21 টাকা 63 পয়সা। বৃহস্পতিবার বিইআরসির এক আদেশে নতুন মূল্যহার নির্ধারণের কথা জানানো হয়। নির্ধারিত নতুন দাম আজ রাত 12টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যহার বহাল থাকবে। আন্তর্জাতিক ফ্লাইটে দেশি বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসক-মুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার $1.48 থেকে কমিয়ে $1.34 করা হয়েছে। বিইআরসি বলছে 2025 সালের 13 মে জারি করা কমিশনের আদেশ অনুযায়ী মাস ভিত্তিতে ফ্ল্যাটস রেটের ভিত্তিতে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে। সেই আদেশের অনুচ্ছেদ 9.2 অনুযায়ী 5 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সময়ে জেট A1 এর প্রকাশিত ফ্ল্যাটস রেটের গড় বিবেচনায় মে মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয় অধিবেশন আগামী 7 জুন শুরু হবে। আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এটি বর্তমান সংসদের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যেখানে আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ হবে। উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়ন হবে সংস্কার উদ্যোগ। আগামী বাজেটে করের হার বাড়বে না, তবে পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা রাজস্ব ব্যবস্থায় সংস্কারের দাবি করেন। জানান বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর জিডিপির হার সবচেয়ে কম। রাজস্ব আদায়কে কেন্দ্র করে আছে হয়রানির অভিযোগ, যোগসাজশে হয় দুর্নীতি। সকালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আয়োজিত ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ নিয়ে প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় রাজস্ব আদায়, ব্যবসায়ীদের হয়রানি, ডিজিটালাইজেশন সহ নানা প্রসঙ্গ। বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর এমন অভিযোগ তুলে ব্যবসায়ী নেতারা বলেন, কাস্টমস থেকে পণ্য খালাসে এখনো দরকার হয় 18টি স্বাক্ষর। ইনভেস্টার্সরাও যখন আসে, আমরা খুব হাস্যকর হয়ে যায়, আমরা অনেক জায়গায় কিন্তু লজ্জিত হয়ে যায় যে অ্যাকাউন্টসের লুপ হোলস গুলার জন্য দিয়ে না আছে কোনো আইন, ক্লিয়ার আইন, কিন্তু আমার উপরে ছুরি ঘোরানোর জন্য কিন্তু সবাই রেডি হয়ে থাকে। প্রতীকী একটা ট্যাক্স 100 থেকে 1,000 টাকা পর্যন্ত দিয়ে একটা ইজিলি 1 পেজার ট্যাক্স রিটার্ন করে টু ইনক্লুড ইনফর্মাল সেক্টর। রাজস্ব ব্যবস্থার কারণে সংকটে বস্ত্র খাত। জানানো হয়, করের টাকা কোথায় ব্যবহার হয় তা যাচাই করতে পৃথক সেল গঠন করা দরকার। আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম, আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর। এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে।
রাজস্ব খাত সংস্কারে গুরুত্ব দেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। কর ফাঁকি, কর সাজি এগুলো হয়েছে এবং আমরা এরকম একটা ধ্বংসপ্রাপ্ত কর কাঠামো পেয়েছি যা হচ্ছে পৃথিবীর তলানিতে অবস্থান করছে। আমাদের যারা ক্রেডিট রেটিং এজেন্সি আছে সেই ক্রেডিট এজেন্সি ঠিক মতো ক্রেডিট রেট করবে। কনজিউমার ব্যুরো যেগুলো চালু হবে ভবিষ্যতে তারা যেন সেইভাবে দিক। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। মানে আপনি কাজটা করবেন, তারপরে ইনসেনটিভটা হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশের শিক্ষা খাতে বড় বরাদ্দের পরিকল্পনা করছে সরকার। জিডিপির 5% শিক্ষায় বরাদ্দের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি কারিকুলামেও পরিবর্তন আনা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শ্রেণীকক্ষে শিক্ষা অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে 1.5% বেশি বরাদ্দ করেনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বৈশ্বিক দক্ষতা ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছে। Let's work together and continue our effort to build our nation as our Honorable Prime Minister asks us to do, to build a future Bangladesh, Agamir Bangladesh. Gortei hobe. We don't have any choice. If we're going to create that ecosystem, I think the role of academics, practitioners, international stakeholders like UNICEF, that is imperative. We have the vision, but how to reach to that destination, the journey, is defined by people like yourselves. আগামী 12 মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, মালিক সমিতির দোকান খোলা রাখার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিল, তবে অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের কারণে বর্তমানে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে আগামী 12ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পারবো। এবং সেই সাথে সাথে উনি একটি কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে যাতে কোনো ক্রমে আমরা অতিরিক্ত আলোকসজ্জা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার আমরা না করি। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মৃত্যুর তথ্য লুকানো ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে এবার আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। 5 ও 6 মে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 5 আগস্টের পর 2013 সালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত শুরু হয়। এতে একে একে বেরিয়ে আসতে থাকে হত্যাকাণ্ডে জড়িতদের সংশ্লিষ্টতার তথ্য। বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে নিয়ে মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। পরে 14 মে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, একটা হতাহতের ঘটনাও ঘটেনি। সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। হেফাজতের মহাসমাবেশের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, এসবে যারা জড়িত ছিল তারা সবাই আসামি হবেন। তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে আসেন হেফাজত নেতারা। 5 মে হত্যা মামলার সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তারা। প্রসিকিউশন যেখানে তদন্ত করেছে, ওনারা লাশ এবং লাশের পরিবার, তাদের কবর যেখানে যেখানে পেয়েছেন তাদেরকে শনাক্ত করেছেন। যে সমস্ত লাশগুলো ব্যবহারিক দাফন হয়েছে তাদের তো পরিবার, তাদের ঠিকানা তো চিহ্নিত হয় নাই। সুতরাং এইগুলিকে আরও যাচাই বাছাই করে চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা
হয়, এই জন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বললেন, শক্তিশালী তথ্য প্রমাণ দিয়েই আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিবেচনা করে প্রকৃত তালিকা তৈরি করা হবে, এমনটাই বলেছেন সরকার দলীয় হুইপ জি.কে. গৌস। দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। এর আগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জে কৃষি প্রযুক্তি উদ্বোধন করেন হুইপ জি.কে. গৌস। ইউএনও সাহেবদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করেছেন। আগামীকালকে তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এই তালিকাটি প্রেরণ করবেন এবং সরকার ঘোষিত অর্থ প্রশাসনের মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। দেশে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় 6, বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা এবং ময়মনসিংহে প্রাণ গেছে আরও 6 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 40 জন, ভর্তি আছেন 94 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 9 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। চিকিৎসাধীন রয়েছেন 109 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হয় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ এবং নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পূর্ববর্তী সরকারের উপর দায় না চাপিয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের 2000-এর বেশি নেতাকর্মী ও নাগরিকরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য যোগ দেয়া এসব সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা করেন নাহিদ ইসলাম। এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আজকে দুঃখ হয় এই বিএনপি হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে পুশ ইন নোটিফিকেশনের মাধ্যমে প্রতিটি শিশুর অভিভাবকের কাছে টিকার বার্তা পৌঁছে দেওয়া হবে, কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। বিকেলে নগর ভবনে শিশুদের টিকা কর্মসূচি ও স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণে অংশীজনদের নিয়ে আলোচনা সভায় এই কথা জানান তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, কোনো বৈষম্য নয়, ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়া হবে। সন্তানরা সুস্থ সবল বেঁচে থাকলে তারা আগামী বাংলাদেশ হবে। শফিকুল ইসলাম খান বলেন, সমন্বিত উদ্যোগের ফলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। এজন্য প্রয়োজনীয় জনবল বাড়ানো হবে। 1,20,000 শিশুকে টার্গেট করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। SMS এর মাধ্যমে যদি আমরা এটাকে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সফলতাটা আরও শতভাগ নিশ্চয়তা প্রদান করা যেতে পারে। এই পুশ নোটিফিকেশন সেটা মাসিক 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে আমাদের সন্তানদেরকে আগামী দিনে সুস্থ সবল রাখার জন্য। আমি সেটাকে আপনাদের প্রস্তাবকে আমি গ্রহণ করলাম। বিপিএলে ফিক্সিং তদন্তে এবার নতুন মোড়। 12তম আসরে ফিক্সিং ইস্যুতে সাময়িক নিষিদ্ধ হয়েছেন 1 ক্রিকেটার সহ 4 কর্মকর্তা। এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অমিত মজুমদার। বাকিরা রেজওয়ান কবির, চট্টগ্রাম দলের টিম ম্যানেজার লাবলুর ও নোয়াখালীর এক্সপ্রেসের কো-ওনার তহিদুল হক। এছাড়া আগের 3 আসরের দোষ স্বীকার করায় বহিষ্কার হয়েছে চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তা সামিনুর রহমান।
অবশেষে প্রকাশ্যে এলো বিপিএলে আলোচিত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদের নাম। তবে আলোচনায় 11তম আসর থাকলেও বিসিবি তদন্তে উঠে এলো সবশেষ আসর, যেখানে এক ক্রিকেটার সহ 4 কর্মকর্তাকে বিভিন্ন দায়ে অভিযুক্ত করে শাস্তি দিয়েছে বিসিবি। এর মধ্যে বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে 4 জন, অপর একজন বিপিএলের বেশ কয়েকটি আসরে জড়িত ছিলেন ফিক্সিং কাণ্ডে। তালিকায় একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার, বাকি 4 জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। সাময়িক নিষিদ্ধ হওয়া একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে বেটিং বা বাজি ধরার অভিযোগ তার বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন তিনি, গেল বিপিএলে ছিলেন আনসোল্ড। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। তদন্তে অসহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের কো-ওনার তৌহিদুল হক। বেটিংয়ে জড়িত থাকায় একই শাস্তি পেয়েছেন টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। সাময়িক শাস্তি পাওয়া 4 জন পাবেন আপিলের সুযোগ। অভিযোগের জবাব দেওয়ার জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে তাদের। চট্টগ্রাম রয়্যালসের আরেক কর্মকর্তা সামিনুর রহমানের বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। বিপিএলের 9ম, 10ম এবং 11তম আসরে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। এ সময় খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া এবং বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে এবং শুনানির অধিকার ত্যাগ করেন সামিনুর। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি, আমি 2টা প্রশ্ন করেছি। Do we have enough evidence? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket. এদিকে বিপিএলের সবশেষ 2 আসরে অনিয়মের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তার দাবি, কোনো চুক্তি ছাড়াই সবশেষ বিপিএল খেলেছিল নোয়াখালী ও সিলেট। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবি নেয়ায় ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা। তাই এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি। লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোককে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন, হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস থিংস। জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম। যদিও বিপিএলের 11তম আসরের সময় পরিচালক ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা বর্তমান অ্যাডহক সদস্য ফাহিম সিনহা। তার দাবি, সে সময় অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বললেও আমলে নেওয়া হয়নি। যদিও পদত্যাগ করার সুযোগ থাকলেও তা করেননি ফাহিম সিনহা। গভর্নিং কাউন্সিলে আমি গতবার ছিলাম, এটা ট্রু। আমাদের অভিযোগটা যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে আমাদের না জানিয়ে ডিসিশন হচ্ছিল, আর এটা প্রমাণ হচ্ছে গভর্নিং কাউন্সিলের মিটিং কয়টা হয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যদি কোনো এই ধরনের কোনো ডিসিশন মিনিটস হয়ে থাকে, দেন আই এম অলসো রেসপন্সিবল, বাট আই এম শিওর আমি ওই ডিসিশনগুলোতে ছিলাম না। বিপিএলকে নতুন মোড়কে আনতে চান তামিম ইকবাল, অন্যথায় বাদ দিতে চান দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি আসরটি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত। আমাদের করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। মমতা ব্যানার্জির পদত্যাগে অস্বীকৃতির মাঝেই পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান তিনি। সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে 7 মে থেকেই বিধানসভা বিলুপ্তির ঘোষণা দেন রবি। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মেয়াদের আনুষ্ঠানিক অবসান হলো। রাজ্যপালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়েই শিগগিরই গঠিত হবে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা। এর আগে নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছিলেন মমতা। তবে বর্তমান বিধানসভার সাংবিধানিক মেয়াদ বৃহস্পতিবারই শেষ হওয়ায় নতুন সরকার গঠনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেল। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে 9 মে। শেষকৃত্যের জন্য চণ্ডীপুরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ এর মরদেহ। বিকেলে বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজন, পরিচিতিজন ও অনুগামীরা। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরাও। এ সময় জনতার মুখে শোনা যায় ভারত মাতা কি জয় স্লোগান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবি ওঠে।
বৃহস্পতিবার রাতেই সম্পন্ন হবে চন্দ্রনাথ রথের শেষকৃত্য। বুধবার রাতে মধ্যম গ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়, তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে ওয়াশিংটন তেহরানের, এমনটা দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। এদিকে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে ইরানও, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দুপক্ষই আশার আলো দেখালেও বাস্তবে এখনও কোনো অগ্রগতি দেখা যায়নি। থমকে আছে জাহাজ, স্থবির ব্যস্ততম জলপথ। 2 মাস পেরোলেও অচলাবস্থা কাটছেই না হরমুজ প্রণালীর। যুদ্ধবিরতি চললেও নেই কোনো সুরাহা। বুধবার হোয়াইট হাউসে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনায় বেশ ভালোই এগিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। গত 24 ঘন্টায় অনেক অগ্রগতি হয়েছে। একটি চুক্তি হওয়ার খুব সম্ভাবনা আছে। তারা নিজেরাও আলোচনা করতেও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একই দিন এর আগেও ইরান ইস্যুতে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান 1 সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে ওয়াশিংটনের। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরানও। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত চুক্তির শর্ত হিসাবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, আরেকটি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা। একদিন আগেই যুদ্ধ বন্ধে মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্র ইরান। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।